আজকে আমরা আলোচনা করব একটা কোর্স নিয়ে। সেই কোর্সটার টাইটেলটা হলো রিগার লেভেল 3, যেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তো এই রিগার লেভেল 3 কোর্স মডিউলে আমরা কি কি শিখতে পারবো সেটা আমরা ভিতরে গেলেই দেখতে পারবো। তো আগেই বলে নিই, আমাদের ট্রেনিং সেন্টারের নাম হলো সাউথ এশিয়ান সেফটি সলিউশন এবং আমাদের অ্যাড্রেসটা হলো লেভেল 1 শাকিনবিলা, টঙ্গাবাড়ি, আশুলিয়া, ঢাকা, বিসাইড অফ গ্রিন লাইফ গার্মেন্টস, তার মানে গ্রিন লাইফ গার্মেন্টসের পাশে। আর আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কোর্সের জন্য। তো এখন আমরা দেখে নেব যে কোর্সের মডিউলে কি কি আছে এবং আমরা কি কি শিখতে পারবো। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি রিগারম্যান। এই যে ব্যক্তিটা, এই ব্যক্তিটার নাম হলো রিগারম্যান। উনি কি করতেছে, এখানে একটা মাল বেঁধে দিচ্ছে বা সিলিং লিফটিং হুকের সাথে লাগানো হচ্ছে। তো সৌদি আরবের জন্য উনি মাল রিগিং করবে এবং উনি এই ক্রেন অপারেটরকে সিগন্যাল দিবে। বাট ইন্টারন্যাশনালি এই ব্যক্তিটা শুধু রিগিং করতে পারবে অ্যান্ড সিগন্যালম্যান সিগন্যাল দিবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রিগিং শব্দের অর্থ হলো বাধা। বাধা মানে একটার সাথে আরেকটা জিনিস বাধা। যেমন এই যে দেখেন, এই যে নিচে এখানে বাধা আছে বিভিন্ন ধরনের, এগুলোকে বলা হয় বাধা। আবার হিচও বলা হয়। হিচ শব্দের অর্থ বাধা, রিগিং শব্দের অর্থ বাধা। যে ব্যক্তি লিফটিংয়ের জন্য মালামাল রিগিং করে দিবেন এবং হয়েস্টিংয়ের জন্য ক্রেন অপারেটরকে যথাযথ সিগন্যাল দেবে তাকে রিগারম্যান বলে। তার মানে আমরা কি বুঝতে পারলাম, যে মাল বেঁধে দিবে এবং ক্রেন অপারেটরকে সিগন্যাল প্রদান করে মালটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করবে তাকেই রিগারম্যান বলে। তাহলে ওনার কাজ কি? রিগারম্যানের কাজ কি? উত্তর, রিগারম্যানের কাজ হচ্ছে মালামাল রিগিং করে লিফটিং করা। রিগারম্যান কি সিগন্যাল দিতে পারে? হ্যাঁ, অবশ্যই পারবে, শুধুমাত্র সৌদির জন্য, ইন্টারন্যাশনালি না। রিগার লেভেল 3 সর্বোচ্চ কত টন মালামাল লিফটিং করতে পারবে? রিগার লেভেল 3 সর্বোচ্চ কত টন মালামাল লিফটিং করতে পারবে তার জন্য কিন্তু একটা নিয়ম বাঁধা আছে, যে যেহেতু রিগার লেভেল 3টা হলো প্রাইমারি স্টেপ, তারপর আছে রিগার লেভেল 2, তারপর আছে রিগার লেভেল 1। রিগার লেভেল 3 শুধুমাত্র 10 টন পর্যন্ত মালামাল রিগিং এবং লিফটিং করতে পারবে উইথ ক্রেন দিয়ে। রিগিং কত প্রকার? উত্তর, রিগিং প্রধানত 4 প্রকার। 1, ভার্টিক্যাল হিস, চোকার হিস, বাস্কেট হিস, ব্রিডেল হিস। তার মানে এগুলো হচ্ছে এই যে বাধা আছে, এই বাধার নিয়ম এগুলা। তারপর এখানে লেখা আছে আবার হিসের প্রকারগুলো কি কি। এই রিগিংও যা, হিসও তা। তাহলে দুইটা কেন দেওয়া হলো? আপনাদের সুবিধার্থে। কারণ যদি ইন্টারভিউতে প্রশ্ন করা হয় হিস মানে কি, তখন তো আপনারা ঘাবড়াই যাবেন, সেই জন্য এখানে লিখে দেওয়া হয়েছে। উত্তর, হিস 4 প্রকার। 1, ভার্টিক্যাল হিস, চোকার হিস, বাস্কেট হিস, ব্রিডেল হিস। এবার নিচে দেখে নিচ্ছি যে ভার্টিক্যাল হিসটা আসলে কীরকম হয়। এই যে দেখেন, ভার্টিক্যাল হিসটা একবারে 90 ডিগ্রি খাড়া থাকবে ক্রেনের হুকের সাথে এবং মালের সাথে, একবার 90 ডিগ্রি খাড়া থাকবে বানটা, সেটাকে বলা হয় ভার্টিক্যাল হিস। তারপর আছে কি চোকার হিস। এই যে দেখেন চোকার হিসটা কীরকম হয়। এই চোকার হিসের ভিতরে আবার দুইটা পার্ট, একটা হলো সিঙ্গেল এবং ডাবল। সিঙ্গেল ওয়ার্প চোকার এবং ডাবল ওয়ার্প চোকার। একটা মানে একটা প্যাচ দিয়ে যেটা উঠাবে সেটা হলো সিঙ্গেল ওয়ার্প চোকার, আর যেটাকে দুইটা প্যাচ দেবে সেটাকে বলা হয় ডাবল ওয়ার্প চোকার। তারপর আছে কি বাস্কেট হিস। বাস্কেট হিসটা হলো ক্রেনের হুক থেকে সিলিংয়ের এক মাথা নামবে এবং মালের গায়ে একটা প্যাচ দিয়ে আবার ক্রেনের হুকে চলে যাবে, এটা হলো সিঙ্গেল চোকার। আবার এই পাশে আছে কি ক্রেনের হুক থেকে সিলিং নামলো, মালের গায়ে দুইটা প্যাচ দিয়ে আবার ক্রেনের হুকের সাথে ফিরে গেল, সেটাকে বলা হয় ডাবল ওয়ার্প চোকার বা ডাবল ওয়ার্প বাস্কেট। তাহলে একটা হলো সিঙ্গেল ওয়ার্প বাস্কেট আর একটা হলো ডাবল ওয়ার্প বাস্কেট। তারপর আছে কি ব্রিডেল হিস। ব্রিডেল হিসটা হলো কি, যে যেই মালামাল লিফটিং করতে গেলে সেই মালামালের সাথে অ্যাঙ্করেজ পয়েন্ট থাকবে, সেখানে শুধু ক্রেনের হুক বা শ্যাকেলের মাধ্যমে আপনি রিগিং করে মালটা লিফটিং করতে পারবেন, সেটাই হলো ব্রিডেল হিস। তাহলে ব্রিডেল হিসটা দেখুন, দুই বা দুইয়ের অধিক যদি সিলিং ব্যবহার করা হয় এবং যদি লিফটিংয়ের মালামালে অ্যাঙ্করেজ পয়েন্ট থাকে সেটাকেই ব্রিডেল হিস বলে। এবার ব্রিডেল হিস আবার এই যে দুইটা সিলিং ব্যবহার করা হয়েছে এটাকে বলা হয় 2 লেগ ব্রিডেল। এখানে 4টা সিলিং ব্যবহার করা হয়েছে এটাকে বলা হয় 4 লেগ ব্রিডেল। যেই কটা সিলিং ব্যবহার করা হবে সেই কটা লেগ হয়ে যাবে। তাহলে আমরা দেখে নিলাম ভার্টিক্যাল হিস, চোকার হিস, বাস্কেট হিস, ব্রিডেল হিস। নেক্সট, রিগিংয়ের জন্য
কি ধরনের উপকরণ ব্যবহার করা হয়, মানে একটা মাল রিগিং করার জন্য আপনার কি কি ধরনের উপকরণ ব্যবহার করতে হবে সেগুলোকে সবগুলোকে, এই যে এগুলো দিয়ে মালামাল বিশেষত রিগিং করা হয়। আরও অনেক পার্টিকুলার আছে, তো বিশেষত এগুলোই ব্যবহার করা হয়। এগুলোকে বলা হয় একত্রে লিফটিং গিয়ার অথবা লিফটিং অ্যাপ্লায়েন্স। এই যে এগুলোকে বলা হয় লিফটিং গিয়ার অথবা লিফটিং অ্যাপ্লায়েন্স। লিফটিং গিয়ার কাকে বলে? যে সরঞ্জাম ব্যবহার করে মালামাল রিগিং করা হয় তাকে লিফটিং গিয়ার বলে। এই সরঞ্জামগুলো ব্যবহার করে মালামাল রিগিং করবেন মানে বাঁধবেন, সেটা তাকেই লিফটিং গিয়ার বলে। যেমন ওয়েব সিলিং, ওয়্যার সিলিং, চেইন সিলিং, শ্যাকেল, ট্যাগলাইন, আই বোল্ট, টার্নবাকেল, লিফটিং হুক ইত্যাদি আরও অনেক আছে। তারপরে শ্যাকেল কত প্রকার? উত্তর, শ্যাকেল দুই প্রকার, বো শ্যাকেল ও ডি শ্যাকেল। এই যে এইটাকে বলা হয় বো শ্যাকেল আর এটাকে বলা হয় ডি শ্যাকেল। তাহলে এই যে বো শ্যাকেলের ভিতরে দেখেন একটু জায়গা বেশি, এখানে যদি আপনি একটার উপরে একটা সিলিং ব্যবহার করেন তাহলে একটার উপরে একটা উঠবে না, আর এটার উপর যদি একটার বেশি সিলিং ব্যবহার করেন তাহলে একটার উপরে একটা উঠে যাবে, তাহলে কি হবে? সিলিংয়ের ধারণ ক্ষমতা কমে যাবে। তাহলে মাল্টিপল সিলিংয়ের জন্য বো শ্যাকেল ব্যবহার করা হয় এবং একক সিলিংয়ের জন্য ব্যবহার করা হয় ডি শ্যাকেল। মানে একটা সিলিং ব্যবহার করার জন্য ব্যবহার করা হয় ডি শ্যাকেল এবং মাল্টিপল সিলিং মানে একের অধিক সিলিং ব্যবহার করার জন্য ব্যবহার করা হয় বো শ্যাকেল। তাহলে এই যে এইটাকে বলে ওয়েব সিলিং, এইটা ওয়্যার সিলিং, এইটা চেইন সিলিং, এইটা বো শ্যাকেল, এইটা ডি শ্যাকেল, আর এইটা হলো ট্যাগলাইন। ট্যাগলাইনটা মূলত ব্যবহার করা হয় কেন? ট্যাগলাইনটা যখন আপনি একটা মাল হোয়েস্টিং করবেন, সেটা যদি এক জায়গা থেকে এক জায়গায় উত্তোলনের জন্য হোয়েস্টিং করা হয়, তখন ওই মালটা যখন আস্তে আস্তে উপরের দিকে উঠবে, তখন ওই মালটা যাতে আর একটা অন্য কিছুর সাথে স্ট্রাকচারের সাথে আপনার ধাক্কা না লাগে বা হিট না করে, সেই জন্য ট্যাগলাইনটা ব্যবহার করা হয়। একটা মালে মূলত সর্বনিম্ন দুইটা ট্যাগলাইন ব্যবহার করতেই হবে, কারণ তাহলে কি হবে? মালামালের মুভমেন্ট বজায় থাকবে। তারপরে দেখি সিলিং কত প্রকার? উত্তর, সিলিং তিন প্রকার, ওয়েব সিলিং, ওয়্যার রোপ সিলিং এবং চেইন সিলিং। ওয়েব সিলিং কত প্রকার? ওয়েব সিলিং দুই প্রকার, আই টু আই এবং এন্ডলেস। এই যে আই টু আই দেখেন, এই যে এইটাকে বলা হয় আই সিলিংয়ের, এই যে একটা আই আর এই যে একটা আই, তাহলে আই টু আই, এইটা হলো আই টু আই। আর এন্ডলেসটা হলো কি? আমরা তো সবাই রাবার চিনি, ওই যে গার্ডার যেগুলো, রাবারে কি কোনো মাথা থাকে? একবার রাউন্ড থাকে না? ওই রকম কিছু সিলিং আছে, ওইটাকে বলা হয় এন্ডলেস। তারপরে কি, কিভাবে জানবেন ওয়েব সিলিংয়ের ক্যাপাসিটি? আপনি কিভাবে জানতে পারবেন একটা ওয়েব সিলিং দিয়ে মানে কতটুকু মাল আপনি লিফটিং করতে পারবেন? SWL ট্যাগ দেখে, এই যে ভিতরে একটা সবুজ কালার একটা জিনিস দেখা যাচ্ছে, ওইটা হলো ট্যাগ। এই ট্যাগটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটার ধারণ ক্ষমতা কতটুকু। আবার কালার দেখেন, এই যে এইটার কালার কি আছে? হলুদ। তাহলে হলুদ, হলুদ মানে আমরা বুঝবো এইটার ধারণ ক্ষমতা আছে 3 টন, এটার ধারণ ক্ষমতা 3 টন। আবার কি আছে? লাইন দেখে, এই দেখেন এই যে এইটার গায়ে 3টা লাইন আছে, একটা, দুইটা, 3টা, এই 3টা লাইন মানে এইটার ধারণ ক্ষমতা আছে 3 টন। আবার কি দেখতে পারবো? প্রস্থ দেখে আমরা চিনতে পারবো, প্রস্থ 1 ইঞ্চি 1 টন, 2 ইঞ্চি 2 টন, 3 ইঞ্চি 3 টন, এরকম দেখেও আমরা চিনতে পারবো যে কিভাবে এবং একটা সিলিং কতটুকু মাল লিফটিং করতে পারবে। আবার বের করলাম যে এইটা 3 টন, কিন্তু 3 টনে যদি ভার্টিক্যাল হিচ দিই আমরা, তাহলে 3 টনে 3 টন লিফটিং করতে পারবো। কিন্তু যখন এই চোকার হিচ হয়ে যাবে বা বিডেল হিচ হয়ে যাবে বা আপনার বাস্কেট হিচ হয়ে যাবে, তখন এইটার থেকে কিন্তু 20% অবশ্যই মাইনাস দিয়ে নিতে হবে। তারপর কি আছে? ওয়্যার রোপ সিলিং কত প্রকার ও কি কি? ওয়্যার রোপ সিলিং, এই যে এইটা ওয়্যার রোপ সিলিং। ওয়্যার রোপ সিলিংয়ের অনেক সাইজ এবং প্রকার আছে। ওয়্যার রোপ সিলিংয়ে অনেক সাইজ আছে এবং অনেক প্রকার আছে, তার মধ্যে কিছু তুলে ধরা হয়েছে। যেমন আই টু আই, এই যে একটা আই, এই যে একটা আই, এই যে এইটাই আর এইটাই আই টু আই। তারপরে আছে থিম্বেল টু থিম্বেল, সেটা এখানে প্রকাশ করা নেই, সেটা নিয়ে আর একদিন আর একটা ভিডিও করব। তারপর আছে এন্ডলেস। তারপর আছে আই টু হুক, এই যে আই, এই যে এরকম যে আই টু হুক আছে না, এরকম এরকম থাকে আই টু হুক। তারপর আছে এই যে দেখেন এই যে হুক, আই টু হুক। তারপরে আছে থিম্বল টু হুক, থিম্বল টু হুকও থাকে। তারপরে কি আছে? চেইন সিলিং কত প্রকার? চেইন সিলিং অনেক প্রকার, যেমন অ্যালয় চেইন, কানেক্টিং লিঙ্ক, ক্লেবিস স্লিং হুক,
আই সিলিং হুক, ক্লেভিস সেলফ লকিং হুক, আই সেলফ লকিং হুক, সুইবেল সেলফ লকিং হুক। এই সিলিংগুলো নিয়ে, এই সিলিং নিয়ে আরেকদিন আরেকটা ভিডিও করব, সেটা আপনারা দেখে নেবেন। কিভাবে ওয়্যার রোপ সিলিংয়ের ধারণ ক্ষমতা গণনা করতে হয়। এই যে এখানে দুইটা সূত্র আছে, এই সূত্র দুইটা দিয়ে মূলত এটার ধারণ ক্ষমতা বের করতে হয়। এখন যদি আপনারা বলেন তাহলে কি এটা সে ধারণ ক্ষমতা দেওয়া থাকে না? অবশ্যই দেওয়া থাকে। যদি দেওয়া না থাকে বা যদি ইন্টারভিউতে জিজ্ঞেস করে আপনাকে, তাহলে এই সূত্রটা অবলম্বন করতে হবে। যেমন ডি স্কোয়ার, ডিতে মানে ডায়া, এই ওয়্যার সিলিংটা কতটুকু মোটা, সেটার স্কোয়ার ইন্টু 12.4 ফর মিলিমিটার। যখনই আপনি মিলিমিটারে করতে যাবেন তখনই এটা বের হবে কেজিতে, ওই কেজি থেকে আবার টনে হিসাব করতে হবে। তারপরে এই যে এইটা যদি, এই সূত্র নম্বর 2 যদি ইউজ করেন ইঞ্চিতে, তাহলে এটা ডিরেক্টলি টনে বের হয়ে যাবে। এই যে সূত্র নিয়ে আমাদের একটা ভিডিও আছে, দেখে নেবেন, একটা চেইন সিলিংয়ের, একটা ওয়্যার রোপ সিলিংয়ের। তারপরে রিগিং টুলস বা লিফটিং গিয়ার, লিফটিং অ্যাপ্লায়েন্স এর প্রকার। রিগিং টুলস, লিফটিং গিয়ার, লিফটিং অ্যাপ্লায়েন্স এগুলো কিন্তু সব একই। ভাগাভাগি করে কেন দেওয়া হয়েছে? কারণ কেউ, ধরেন আমাদের এলাকায় যদি একটা নামে ডাকা হয়, অন্য এলাকায় আর একটা নামে ডাকে, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে, সেই জন্য। ডি শ্যাকেল, বো শ্যাকেল, ওয়্যার রোপ সিলিং, ওয়েব সিলিং, চেইন সিলিং, টার্ন বাকেল, কাম অ্যালং, বিম ক্লাম্প, প্লেট ক্লাম্প, লিফটিং বিম ইত্যাদি আরও অনেক আছে। নেক্সট, রিগারম্যানের দায়িত্ব, মানে আপনার দায় দায়িত্বগুলো কি কি? লিফটিং এরিয়ার চারপাশে শক্ত ব্যারিকেড সরবরাহ করা উচিত। তার মানে যেখানে লিফটিং করবেন তার চারোপাশ দিয়া 3.5 মিটার দূরত্ব নিয়ে আপনাকে চারপাশে হার্ড ব্যারিকেড দিতে হবে এবং ওইখানে একটা বিপজ্জনক সাইনবোর্ড প্রদর্শন করতে হবে, যাতে করে অনুমোদিত ব্যক্তি ছাড়া ওইখানে কেউ না ঢুকতে পারে। এবং ওই সাইনবোর্ডে লেখা থাকবে ডেঞ্জার, লিফটিং ইন প্রোগ্রেস, আনঅথরাইজড পারসন প্লিজ নট অ্যালাউ, আর ডু নট এন্ট্রি। বিপদ চিহ্নিত করতে হবে, আপনার লিফটিংয়ে কী কী ধরনের বিপদ থাকতে পারে সেগুলো খুঁজে বের করতে হবে। লোডের ওজন নিশ্চিত করতে হবে, আপনি যে লোডটা লিফটিং করবেন সেই লোডটার গায়ে অবশ্যই লেখা থাকবে একটা লেভেলে, এবং ওইটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার এই মালটা ক্রেন দ্বারা লিফটিং হবে কি হবে না, এবং এই মালটা লিফটিং করতে আপনার কত টন ক্যাপাসিটির সিলিং লাগবে এবং কী ধরনের সিলিং লাগবে। ইন্সপেকশন করতে হবে লিফটিং টুলস, ওই যে পিছনে যে লিফটিং টুলসগুলো দেখে আসছিলাম ওগুলো ইন্সপেকশন করতে হবে যেগুলো ভালো আছে কিনা। নিশ্চিত হয়ে নিন যে সিলিং কাজের জন্য নিরাপদ কিনা, যেমন কাটা, ছিঁড়া, বাঁকানো, মোড়ানো এরকম যদি থাকে তাহলে সেটা ব্যবহার থেকে বিরত থাকুন। কাজের জন্য উপযুক্ত সিলিং ব্যবহার করতে হবে। উপযুক্ত মানে কি বোঝায়? যেমন ধরেন আমি একটা মাল লিফটিং করব, সেটার ওজন আছে 5 টন। এখন ওই 5 টনের জন্য আমি কি 5 টনের সিলিং নিতে পারবো? না, আমাকে নিতে হবে তার থেকে বেশি। যেমন ধরেন আপনি 10 টনও নিতে পারেন বা 8 টনও নিতে পারেন। 60 টনের কিন্তু সিলিং হয় না, 8 টন নিতে পারেন। এক কথায় আপনার মালের থেকে মিনিমাম 25% বেশি থাকতে হবে ধারণ ক্ষমতা কিসের? সিলিংয়ের। তারপরে কি আছে? জানতে হবে সেন্টার অফ গ্র্যাভিটি সম্পর্কে। এখন সেন্টার অফ গ্র্যাভিটিটা হলো একটা মালামালের ওজনের সেন্টার, মালের সেন্টার না, মালের ওজনটা যেখানে আছে তার সেন্টার, সেটাকে বলা হয় সেন্টার অফ গ্র্যাভিটি। তারপরে কি আছে? মালামালের ওজন ও ধরন সম্পর্কে নিশ্চিত হন, মালামালটা কি ধরনের এবং ওটার ওজন কতটুকু সেটা নিশ্চিত হতে হবে। যথাযথভাবে রিগিং করতে হবে, রিগিংয়ের যে প্রপার নিয়ম সেই নিয়মই আপনাকে মালটা রিগিং করতে হবে। মালামালের মুভমেন্ট নিয়ন্ত্রণের জন্য সমস্ত মালামালের সাথে ট্যাগলাইন ব্যবহার করা উচিত। ওই যে বলেছিলাম যে ট্যাগলাইন কেন ব্যবহার করতে হয়? মালামালের মুভমেন্ট বজায় রাখার জন্য, নিয়ন্ত্রণে রাখার জন্য। পরিত্যক্ত লিফটিং গিয়ার ব্যবহার করা যাবে না, এক কথায় যে লিফটিং গিয়ারগুলো নষ্ট সেগুলো ব্যবহার করা যাবে না, তাহলে বিপদ হতে পারে। লুজ মালামাল লিফটিংয়ের জন্য বাকেট ব্যবহার করা উচিত, যেখানে লুজ মালামাল থাকবে সেখানে একটা বাকেট থাকবে, বাকেটটা মানে বড় একটা বাকেট থাকবে, সেটার 4 কোণায় 4টা হুক অ্যাঙ্করেজ পয়েন্ট থাকবে, সেইটা উঠাই দিবেন, তারপর ওইটার ভিতরে সব মালামাল ভরে তারপর ওইটা লিফটিং করে নিচে নেওয়া হবে। কখনোই ওভারলোড তুলবেন না। লোডের ওজন এবং মালামালের ধরন সম্পর্কে ক্রেন অপারেটরকে অবহিত করা উচিত। লোডের ওজন এবং ওই মালের ধরন সেইটা সম্পর্কে অবশ্যই ক্রেন অপারেটরকে জানাতে হবে, কারণ তিনি সেইভাবে ওইটা লিফটিং করবে। ক্রেন অপারেটরকে সর্বদা সঠিক সিগন্যাল দিন, সঠিক সিগন্যাল
যেটা যেরকম সিগন্যাল আছে সেই সিগন্যালটা সেরকমই দেখাতে হবে তাকে। এবং যদি সেখানে আপনার অকিটকি প্রয়োজন হয় অকিটকি সিগন্যাল দিবেন, আর যদি সেখানে হ্যান্ড সিগন্যাল প্রয়োজন হয় হ্যান্ড সিগন্যাল দিবেন। রিগারম্যানের দায়িত্ব হলো মালামাল সঠিকভাবে রিগিং করা, ক্রেন অপারেটরকে সঠিক সংকেত দেওয়া, লোডের ওজন নিশ্চিত করা এবং লিফটিং কার্যক্রম করার জন্য সঠিক লিফটিং গিয়ার নিশ্চিত করা। নেক্সট, সিগন্যাল। সিগন্যাল শব্দের অর্থ হলো সংকেত। তাহলে সিগন্যাল কত প্রকার? সিগন্যাল দুই প্রকার, এক হ্যান্ড সিগন্যাল, দুই অকিটকি সিগন্যাল। এই যে এখানে হ্যান্ড সিগন্যালগুলো সব লেখা আছে, কিন্তু এই সিগন্যাল নিয়ে আমার একটা ভিডিও আছে, ওই সিগন্যালটা দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে যে কখন কোন সিগন্যাল দিতে হবে এবং সিগন্যালগুলো কিভাবে দিতে হবে। মেইন হুক আপ, মেইন হুক ডাউন, সিঙ্গেল হুক আপ, সিঙ্গেল হুক ডাউন, ওয়্যার আপ, ওয়্যার ডাউন, বুম আপ, বুম ডাউন, স্লোলি ওয়্যার আপ, স্লোলি ওয়্যার ডাউন, স্লোলি বুম আপ, স্লোলি বুম ডাউন, বুম আপ ওয়্যার ডাউন, ওয়্যার আপ বুম ডাউন, সুইং রাইট, সুইং লেফট, বুম এক্সটেন্ড, বুম ক্লোজড, আউটরিগার এক্সটেন্ড, আউটরিগার ক্লোজড, স্টপ, এমার্জেন্সি স্টপ। এই যে হ্যান্ড সিগন্যালগুলো এখানে লেখা আছে, এই সিগন্যালগুলো কিন্তু আপনি এই অকিটকির মাধ্যমেও দিতে পারবেন, অকিটকির মাধ্যমে দেওয়া যাবে। এবং হ্যান্ড সিগন্যালগুলো হাত দিয়ে দেখাতে হবে, আর এটা অকিটকির মাধ্যমে শুধু বললেই হবে, অকিটকিটা সামনে নিয়ে শুধু বললেই হবে। তাহলে এই দেখেন হ্যান্ড সিগন্যাল, এটা হলো অকিটকি সিগন্যাল। কখন হ্যান্ড সিগন্যাল দিতে হবে? উত্তর, ভিজুয়াল লিফটিংয়ের সময়। যখন ক্রেন অপারেটর সরাসরি মালামালের লোডিং আনলোডিং পয়েন্টটি দেখতে পাবে তখন হ্যান্ড সিগন্যাল দেওয়া উচিত। আর অকিটকি সিগন্যাল, অকিটকি সিগন্যাল কখন দিতে হবে? উত্তর, ব্লাইন্ড লিফটিংয়ের সময়। তার মানে হলো যেটা দেখা যায় না, এক কথা মানে অন্ধ না, এটা কিন্তু দেখা যাচ্ছে না। যেমন ধরেন আপনি লিফটিং করতেছেন, এখানে আপনার ক্রেনটা এখানে, কিন্তু লিফটিং হচ্ছে বেসমেন্টে, এখন বেসমেন্টে গিয়ে ক্রেন অপারেটর দেখতে পাবে? ওগুলোই হলো ব্লাইন্ড লিফটিং। যেমন আপনি এখানে আছেন, ওয়ালের ওই সাইডে লিফটিং হচ্ছে, সেটা কি দেখতে পাওয়া যাবে? সেইটা বদল হয়েছে। যখন ক্রেন অপারেটর সরাসরি মালামালের লোডিং আনলোডিং পয়েন্টটি দেখতে পাবে না তখন ওয়াকিটকি সিগন্যাল দেওয়া উচিত। নেক্সট, লিফটিং ক্রু কাকে বলে? ক্রু শব্দের অর্থ হলো সদস্য। তাহলে লিফটিং ক্রু কাকে বলে? রিগারম্যান, ক্রেন অপারেটর ও লিফটিং সুপারভাইজার দ্বারা যে টিম গঠিত হয় তাকে লিফটিং ক্রু বলে। লিফটিং সুপারভাইজার বা রিগার লেভেল 1 এই টিমের ইনচার্জ। এনারা দুইজনের একজন হবে এই টিমের ইনচার্জ, ওনাদের কমেন্টেই সবার চলতে হবে। লিফটিং কি? লিফটিং হলো এক স্থান থেকে অন্য স্থানে মালামাল স্থানান্তর করা। তার মানে ধরেন আপনি এখান থেকে নিচ থেকে এক জায়গা থেকে এক জায়গায় শিফটিং করলেন, এটাও লিফটিং। উপর থেকে নিচে উঠালেন, নিচে নামালেন, এটাও লিফটিং। আবার নিচ থেকে উপর উঠালেন, এটাও লিফটিং। লিফটিং কত প্রকার? লিফটিং 3 প্রকার, 1 সিম্পল লিফটিং, 2 হেভি লিফটিং, 3 ক্রিটিক্যাল লিফটিং। সিম্পল মানে সাধারণ লিফটিং, আর হেভি মানে ভারী, ক্রিটিক্যাল মানে জটিল অথবা কঠিন। কোনো মালামাল লিফটিংয়ের সময় কয়টি ট্যাগলাইন ব্যবহার করা উচিত? কোনো মালামাল আপনি লিফটিং করতেছেন তখন আপনার কয়টি ট্যাগলাইন ব্যবহার করা উচিত? উত্তর, ন্যূনতম 2টি ট্যাগলাইন ব্যবহার করতে হবে। সিম্পল লিফটিং, যদি লোডের ওজন 20 টনের কম হয়, ধরেন একটা লোড আপনি নিচ্ছেন, সেটার ওজন আছে 20 টনের কম, তবে তাকে সিম্পল লিফটিং বলা হয়। হেভি লিফটিং, যদি লোডের ওজন 20 টন বা তার বেশি হয় তবে তাকে হেভি লিফটিং বলা হয়। 20 টন থেকে শুরু করে আনলিমিটেড, কিন্তু আনলিমিটেড এক পর্যায়ে গিয়ে থেমে যাবে। সামনে ক্রিটিক্যাল লিফটিংয়ে যখন যাবেন তখনই দেখবেন থেমে গেছে, সেটাকে বলা হয় হেভি লিফটিং। ক্রিটিক্যাল লিফটিং কি? লোডের ওজন যদি ক্রেনের ধারণ ক্ষমতার চেয়ে 80% বা তার বেশি হয় তাহলে তাকে ক্রিটিক্যাল লিফটিং বলে। যেমন ধরেন আপনার ক্রেনের ধারণ ক্ষমতা আছে 100 টন, এখন আপনি একটা মাল আনছেন, মালের ওজন আছে 82 টন বা 80 টন,
তখন সেই লিফটিংটা হোয়েস্টিং করার জন্য আপনার ক্রেনের ক্রিটিক্যাল হয়ে যাবে, সেটাকে বলা হয় মূলত ক্রিটিক্যাল লিফটিং। তারপরে ট্যান্ডেম লিফটিং কি? যদি একাধিক ক্রেন ব্যবহার করে লোড লিফটিং করা হয় তবে তাকে ট্যান্ডেম লিফটিং বলা হয়। যেমন একটা মাল আপনি ওজনে পারতেছে কৌশলে না, যেমন একটা ক্রেন আপনি আনছেন, ক্রেনটায় মালটার ধরেন একটা পাইপ লিফটিং করে, পাইপের ওজন আছে হাইয়েস্ট গেলে 1 টন অথবা 2 টন, কিন্তু আপনার ক্রেনের ধারণ ক্ষমতা আছে ধরেন 50 টন। এখন ওটা তো ইজিলি নিতে পারবে, কিন্তু কৌশলে পারতেছে না, তখন সাহায্যের জন্য আরও 2টা অথবা আরও একটা ক্রেন আনলো, তখন সেইটাকে বলা হয় ট্যান্ডেম লিফটিং। এটাও এক ধরনের ক্রিটিক্যাল লিফটিং। ট্যান্ডেম লিফটিংয়ের জন্য ট্যাগ লাইনের প্রয়োজন হয় না। যখন ট্যান্ডেম লিফটিং করবেন তখন ওখানে কোনো ট্যাগ লাইনের প্রয়োজন হবে না, কারণ 2-3টা ক্রেন তো একটা মাল টানাটানি করতেছে। এখন যদি আপনি একদিক থেকে বা 2 দিক থেকে টানেন তাহলে তো ক্রেন কলাপস হতে পারে, একটা বিপদ হতে পারে। সেই জন্য ট্যান্ডেম লিফটিং করার সময় কোনো ধরনের ট্যাগ লাইন ব্যবহার করা উচিত না এবং ব্যবহার করতে হবে না। নেক্সট, লিফটিং কি দিয়ে করবেন? উত্তর, লিফটিং মেশিন বা লিফটিং গিয়ার ব্যবহার করে। এই যে লিফটিং মেশিন, এগুলো সবগুলোকে বলা হয় লিফটিং মেশিন। লিফটিং মেশিন এবং লিফটিং গিয়ার ব্যবহার করে, ওই যে পিছনে যেগুলো দেখে আসলাম লিফটিং গিয়ার, লিফটিং টুলস, লিফটিং অ্যাপ্লায়েন্স, ওইগুলো ব্যবহার করেই লিফটিং করা হয়। লিফটিং মেশিনের সংজ্ঞা কি? লিফটিং মেশিনের সংজ্ঞা কি? তার মানে লিফটিংয়ের সংজ্ঞা বলতে যা বোঝায় এবং বলতে পারে লিফটিং মেশিন কাকে বলে বা লিফটিং মেশিন কি। মালামাল লিফটিংয়ের জন্য যে মেশিন ব্যবহার করা হয় তাকে লিফটিং মেশিন বলে। যেমন এই যে মালামাল লিফটিং, এই মেশিনগুলো ব্যবহার করা হয় না, এগুলোকে লিফটিং মেশিন বলে। আবার আপনি বলতে পারেন তাহলে এগুলো ক্রেন, লিফটিং মেশিনগুলোই ক্রেন। যেমন এগুলো লিফটিং মেশিন, যখনই ভিতরে ঢুকতে পারবেন তখনই আপনি দেখতে পারবেন যে এক একটা নাম ক্রেন। এখানে কি আছে উদাহরণস্বরূপ দেখেন, এই যে লিফটিং মেশিন উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে হাইড্রোলিক বুম ক্রেন, যেগুলোতে হাইড্রোলিক থাকে সেগুলো বুম আছে, সেগুলো হাইড্রোলিক বুম ক্রেন। টাওয়ার ক্রেন, করলার ক্রেন, মোবাইল ক্রেন, ওভারহেড ক্রেন, গেন্ট্রি ক্রেন ইত্যাদি। এই যে এইটার নাম হলো টাওয়ার ক্রেন, এইটা করলার ক্রেন, এইটা লরি ক্রেন, এইটা হলো বুম ক্রেন, এইটাও বুম ক্রেন, হাইড্রোলিক বুম ক্রেন। এইটা হলো ট্রাক মাউন্টেড ক্রেন, এটা হলো রাফট ট্রেন ক্রেন, এবং এইটা হলো ওভারহেড ক্রেন, এবং এইটাকে বলা হয় গেন্ট্রি ক্রেন, এবং এইটাকে বলা হয় ফ্লোটিং ক্রেন। এই ফ্লোটিং ক্রেন সবসময় পানিতে থাকে। তারপরে ক্রেনের নিরাপত্তা ডিভাইসের নাম সেফটি ল্যাস। ক্রেনের নিরাপত্তা ডিভাইসের নাম কি কি? সেফটি ল্যাস, অ্যান্টি ব্লক, অ্যানিমোমিটার, এলএমআই মানে লোড মোমেন্ট ইন্ডিকেটর। এই সেফটি ল্যাসটা থাকে ক্রেনের হুকের সাথে, যাতে করে যখন আপনি সিলিংটা দিতেছেন সিলিংটা যাতে বের হয়ে না যায়। তারপর অ্যান্টি ব্লকটা হলো এই যে যেমন এই যে ওয়্যার আপনি ডাউন দিতেছেন, এই ওয়্যার ডাউন দিতেছেন, যখন আপনি আপ দিবেন এখন যদি সুইচে কাজ না করে তখন তো ওয়্যার ছিঁড়ে যেতে পারে একবারে মাথায় গিয়া, এই মাথায় গিয়ে ছিঁড়ে যেতে পারে না, এই জন্য এইখানে একটা ছোট্ট জিনিস থাকে রাউন্ড করা, সেটাকে বলা হয় অ্যান্টি ব্লক। যখনই এই হুকটা এইখানে গিয়ে টাচ করবে অ্যান্টি ব্লকের সাথে, এই ওনার হাতে যে সুইচটা ওইটা আর কাজ করবে না, আর উঠবে না। তারপরে অ্যানিমোমিটারটা হলো এটা এইখানে থাকে এবং এই প্রত্যেকটা ক্রেনে একবারে মাথায় থাকবে, ওই যে ছোট একটু দেখা যাচ্ছে, ওইটাকে বলা হয় অ্যানিমোমিটার। ওইটায় বাতাসের গতিসীমা নির্ণয় করে, ওইটা ফ্যানের মতো থাকে, বাতাসের গতিসীমা নির্ণয় করে যে কতটুকু বাতাসের গতিবেগ আছে সেইটা। তারপরে এলএমআই লোড মোমেন্ট ইন্ডিকেটর, এইটা থাকে ক্রেনের গায়ে একটা লাইটের বার থাকবে, সেই লাইটের বারে লাল, হলুদ, সবুজ 3টা লাইট জ্বলবে। আবার এই অপারেটরের সামনে একটা মনিটর থাকবে, ওইটাকেও এলএমআই বলা হয়। তারপরে ক্রেন কত প্রকার? ক্রেন 2 প্রকার, 1 মোবাইল ক্রেন, 2 স্টেশনারি ক্রেন। মোবাইল ক্রেনগুলো কি আসলে? এই যেখানে দেখে যাচ্ছি আমরা মোবাইল ক্রেন, যেসব ক্রেন সহজে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর বা প্রতিস্থাপন করতে পারে তাকে মোবাইল ক্রেন বলে। যেমন একটা ক্রেন এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে লিফটিং করতে পারে সহজেই, তাকেই মোবাইল ক্রেন। যেমন এই যে দেখেন, এই যে এটা চলতে পারে, এটা এক স্থান থেকে অন্য এক স্থানে কাজ করতে পারবে, এটা মোবাইল ক্রেন। এই লরি ক্রেন চাকা আছে, এইটাও কাজ করতে পারবে, এটাও মোবাইল ক্রেন, এইটাও মোবাইল ক্রেন, এইটাও মোবাইল ক্রেন। বাট এগুলো
মোবাইল ক্রেন না। এই যে একটা, দুইটা, তিনটা, এই একটা, চারটা, এগুলো মোবাইল ক্রেন না। তাহলে যেমন কলার ক্রেন, লরি ক্রেন, ট্রাক মাউন্টেড ক্রেন, রাফ ট্রেন ক্রেন ইত্যাদি, এগুলো হলো মোবাইল ক্রেন। স্টেশনারি ক্রেন কি? স্টেশনারি ক্রেনগুলি এমন ক্রেন যা সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত বা প্রতিস্থাপন করতে পারে না। এগুলো যেখানে থাকবে সেখানেই সেট, সেখানে বসেই তাকে কাজ করতে হবে। কিন্তু কিছু কিছু ক্রেন আছে মানে এইটা 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 এগুলো চলতে পারে, কিন্তু তাদের নির্দিষ্ট একটা সীমানা থাকে। যেমন টাওয়ার ক্রেন, গ্যান্ট্রি ক্রেন, ওভারহেড ক্রেন, ফ্লোটিং ক্রেন ইত্যাদি। নেক্সট, করলার ক্রেন। এখানে সব ক্রেনের বিবরণ দেওয়া থাকবে একটির পরে। করলার ক্রেন, এটার নাম করলার ক্রেন। এটি এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারে, তাই এই ক্রেনকে মোবাইল ক্রেন বলা হয়। এর বুম আপ ডাউন হতে পারে। এটা বুম বলে কোনটাকে? এই যে পুরোটাকে বুম বলে। এইটা বুম, এইটা বুম, এইটা বুম। এর বুম আপ এবং ডাউন হতে পারে, কিন্তু আপ এবং ডাউন হতে পারে, কিন্তু এক্সটেন্ড হতে পারে না। এই বুমটা, এই যে এইটার বুমটা আর বাড়বে না, যেটুকু আছে সেটুকুই। বাড়ানোকে বলে এক্সটেন্ড, এক্সটেন্ড হতে পারবে না। এবং 360 ডিগ্রি সুইং করতে পারে, এটা ফ্যানের মতো চারদিকে ঘুরতে পারে। এই ক্রেনে হ্যান্ড ও অকিটকি সিগন্যাল দেওয়া হয়। এই ক্রেনে হ্যান্ড সিগন্যালও দেওয়া হয় এবং অকিটকি সিগন্যালও দেওয়া হয়। তবে ব্লাইন্ড লিফটিংয়ের সময় এই ক্রেনে দিতে হবে অকিটকি সিগন্যাল, এবং রাতে সবগুলো ক্রেনেই অকিটকি সিগন্যাল হবে, হ্যান্ড সিগন্যাল হবে না। লরি ক্রেন, এটি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, তাই এই ক্রেনকে মোবাইল ক্রেন বলা হয়। এর বুম আপ এবং ডাউন এবং এক্সটেন্ড হতে পারে, এটা বাড়ানো যায়, এই বুমটা বাড়ে, ওই যেমন রেডিও এন্টিনার মতো বাড়ে, ওইরকম বাড়ে। এটি 360 ডিগ্রি সুইংও করতে পারে। এটিতে লিফটিং করার জন্য দুটি আউটরিগার রয়েছে। এই যে আউটরিগার দেখেন, এই যে এই পাশে একটা আছে, ওই পাশে একটা আছে, আউটরিগার রয়েছে। এই আউটরিগারের উপর ভর করিয়া সে লিফটিং করে। এই ক্রেনে হ্যান্ড ও অকিটকি সিগন্যাল দেওয়া হয়, তবে ব্লাইন্ড লিফটিংয়ের সময় এই ক্রেনে দিতে হবে অকিটকি সিগন্যাল। ব্লাইন্ড লিফটিংয়ের সময় অকিটকি সিগন্যাল। ট্রাক মাউন্টেড ক্রেন, এটি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, তাই এই ক্রেনকে মোবাইল ক্রেন বলা হয়। এই ক্রেনে দুটি কেবিন, এই দেখেন, এই একটা কেবিন, এই একটা কেবিন। এই কেবিনে বসে এই ক্রেনটাকে চালিয়ে নিয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, আর এই ক্রেনে বসে এই ক্রেনটাকে অপারেটিং করে। একটি অপারেটর কেবিন, অন্যটিতে চালক কেবিন রয়েছে। এর বুম আপ এবং ডাউন এবং এক্সটেন্ড হতে পারে, এবং এটি 360 ডিগ্রি সুইং করতে পারে। এটিতে 4টি আউটরিগার রয়েছে, যার উপরে ভর করে লিফটিং করে। এই ক্রেনে হ্যান্ড ও অকিটকি সিগন্যাল দেওয়া হয়, তবে ব্লাইন্ড লিফটিংয়ের সময় এই ক্রেনে দিতে হবে অকিটকি সিগন্যাল। নেক্সট, রাফ ট্রেন ক্রেন। এই যে এটা রাফ ট্রেন ক্রেন, এটা একটা কেবিন। এটি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, তাই এই ক্রেনকে মোবাইল ক্রেন বলা হয়। এই ক্রেনে একটি কেবিন রয়েছে, সেটি হলো অপারেটর কেবিন এবং ড্রাইভিং কেবিন। ওইখানে বসে ড্রাইভিং করে, ওইখানে বসে আবার অপারেটিং করে। এর বুম আপ এবং ডাউন এবং এক্সটেন্ড হতে পারে, এবং এটি 360 ডিগ্রি সুইং করতে পারে। এটিতে 4টি আউটরিগার রয়েছে, যার উপরে ভর করে লিফটিং করে। এই ক্রেনে হ্যান্ড ও অকিটকি সিগন্যাল দেওয়া হয়, তবে ব্লাইন্ড লিফটিংয়ের সময় এই ক্রেনে দিতে হবে অকিটকি সিগন্যাল। টাওয়ার ক্রেন, এই ক্রেন তার নির্দিষ্ট জায়গায় থেকে কাজ করে, এই যেখানে স্থাপিত আছে এখানে থেকেই কাজ করতে পারে, কিন্তু চারিদিকে ঘুরতে পারবে। এটি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, তাই এই ক্রেনকে বলা হয় স্টেশনারি ক্রেন। এর কিছু কিছু প্রকার আছে যেগুলোর বুম আপ ডাউন করা যায় না। এই যে পুরোটাই কিন্তু বুম, এইখান থেকে এই পর্যন্ত পুরোটা বুম। এই বুম আপ ডাউন করা যায় না কিছু কিছু ধরনের, এবং এক্সটেন্ডও করা যায় না, কিন্তু 360 ডিগ্রি সুইং করতে পারে। এতে একটি ট্রলি থাকে, ওই যে ব্লু কালার একটা ট্রলি, ওইটা এদিকে যায় ওদিকে আসে, বাইরে যায় আবার ভিতরে আসে। বাইরে যায় বলতে একবারে বুমের মাথা পর্যন্ত যাবে। সেই ট্রলি ব্যবহার করে কাছের মাল দূরে ও দূরের মাল কাছে
আনা নেওয়া করা হয়। এই ক্রেনে সব সময় ওয়াকিটকি সিগন্যাল দেওয়া হয়। ক্রেন অপারেটরের স্থল থেকে অনেক উচ্চতায় থাকায় হ্যান্ড সিগন্যাল দেওয়া যাবে না, সিগন্যালম্যানকে স্পষ্ট দেখতে পায় না। এই ক্রেনে দুটি বিশেষ সিগন্যাল হলো ট্রলি ইন ও ট্রলি আউট। ট্রলি ইন হলো দূরের মাল কাছে আনার জন্য এবং ট্রলি আউট হলো কাছের মাল দূরে নেওয়ার জন্য। ফ্লোটিং ক্রেন, এই ক্রেন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, তবে শুধু পানিতে, তাই এই ক্রেনকে বলা হয় স্টেশনারি ক্রেন। এর বুম আপ ডাউন হতে পারে কিন্তু এক্সটেন্ড করা যাবে না, কিন্তু 360 ডিগ্রি সুইং করা যাবে। এই ক্রেনে হ্যান্ড ও ওয়াকিটকি সিগন্যাল দেওয়া হয়, তবে ব্লাইন্ড লিফটিংয়ের সময় এই ক্রেনে দিতে হবে ওয়াকিটকি সিগন্যাল। নেক্সট, গ্যান্ট্রি ক্রেন, এই ক্রেন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, তবে এর নির্দিষ্ট সীমানা রয়েছে, তাই এই ক্রেনকে বলা হয় স্টেশনারি ক্রেন। এর বুম আপ এবং ডাউন হতে পারে না এবং এটি এক্সটেন্ডও হতে পারে না, বুম এক্সটেন্ড করা যায় না, এবং এটি 360 ডিগ্রি সুইং করতে পারে না। এই ক্রেনে হ্যান্ড এবং ওয়াকিটকি সিগন্যাল দেওয়া হয়, তবে ব্লাইন্ড লিফটিংয়ের সময় এই ক্রেনে দিতে হবে ওয়াকিটকি সিগন্যাল। ওভারহেড ক্রেন, এই ক্রেন এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারে, তবে নির্দিষ্ট সীমানা রয়েছে, তাই এই ক্রেনকে বলা হয় স্টেশনারি ক্রেন। এই যে এইটা আর এটা সেম, এইটা 4টা পা আছে, এটা পা না, এটা থাকে হইলো কোনো ফ্যাক্টরির বিমের উপরে। নেক্সট, ক্রেনের বর্ণনা। ওয়্যার, এই যেগুলো ওয়্যার যেগুলো ঝুলে আছে ওয়্যার। তারপরে এই যে হুকটা, এটাকে সিঙ্গেল হুক বলে, আবার অক্সিলারি হুক বলে, আবার হুইপ লাইনও বলে। হুইপ লাইন বলে শুধু সৌদিতে হুইপ লাইন, এবং বড়টাকে বলা হয় মেইন হুক, এবং সৌদির জন্য মেইন হোয়েস্ট। না, ওই যেটা ছোট্ট জিনিস দেখা যাচ্ছে দেখছেন, ওইটাকে বলা হয় সেফটি লেস। সিঙ্গেল হুক বা অক্সিলারি হুক বা হুইপ লাইন, এই হুক ব্যবহার করে সিম্পল লিফটিং করা হয়। তারপর আছে কি হাইড্রোলিক সিলিন্ডার, এই যে হাইড্রোলিক সিলিন্ডার, এই হাইড্রোলিক সিলিন্ডারটা ব্যবহার করে বুম আপ ডাউন করা হয়। তারপরে আউটরিগার, এই যে আউটরিগার উপরে ভর করে সে মালামাল লিফটিং করে। কাউন্টার ওয়েট, এই কাউন্টার ওয়েটের উপরে নির্ভর করে সে সামনে বড় বড় ওজনের মালামাল লিফটিং করতে পারে, কারণ কাউন্টার ওয়েট একবারে ঢালাই লোহা থাকে, এটা অনেক ক্ষমতা থাকে। তারপরে অপারেটর কেবিন, ড্রাইভিং কেবিন, এই যে এইটা। তারপরে বুম, এই পুরোটাই বুম, আবার এই যেখানে দেখেন অনেকগুলো ফোল্ডিং করা আছে, এগুলো কিন্তু একটার পর একটা বের হয়। মেইন হুক বা মেইন হোয়েস্ট, এই হুক ব্যবহার করে হেভি ও ক্রিটিক্যাল লিফটিং করা হয়। নেক্সট, ওয়েব সিলিংয়ের টন এবং কালার। আপনাকে বলা হয়েছিল যে ওয়েব সিলিং যে কালার দেখে টন নির্ণয় করা যায়, এই যে সেখানে এটা দেখেন, এখানে কি আছে টন ও রং। 1 টন কালার বেগুনি, 2 টন সবুজ, 3 টন হলুদ, 4 টন ধূসর, 5 টন লাল, 6 টন বাদামি, 7 টন NA মানে নট অ্যাপ্লিকেবল নাই, 7 টনে বেল্ট নাই, কালার নাই। তাহলে এখানে দেওয়া হয়েছে কেন? আপনাদের সুবিধার্থে, কারণ যখন আপনারা ইন্টারভিউ দেবেন তখন যাতে আপনাদের কোনো ভুল না হয় সেই জন্য। তারপরে 8 টন নীল কালার, 9 টন নাই, 10 টন কমলা, 11 টন নাই, 12 টন কমলা। 10-এর উপরে যা যাবে সবই কমলা। নেক্সট, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পেজ, লিফটিং হ্যাজার্ড এবং সাম ইম্পর্ট্যান্ট শর্ট নেম। লিফটিং হ্যাজার্ডে কি আছে দেখেন, আনইভেন গ্রাউন্ড কন্ডিশন, তার মানে অসমতল ভূমিতে যদি আপনি ক্রেন পার্কিং করেন, ক্রেনে বিপদ ঘটতে পারে। লিফটিং হ্যাজার্ড মানে কি, লিফটিংয়ের বিপদগুলো কি কি। নিয়ার বাই স্ট্রাকচার, আপনি যেখানে লিফটিং করতেছেন কাছাকাছি যদি কোনো অবকাঠামো থাকে, যেমন কলাম থাকতে পারে বা ওয়াল থাকতে পারে বা কোনো মালামাল থাকতেই পারে, সেটার জন্য বিপদ। ওভারহেড পাওয়ার লাইন, ক্রেন যেখানে পার্কিং করা আছে, যেখানে লিফটিং হচ্ছে ক্রেনের মাথার উপর দিয়ে, মানে ক্রেনের বুমের উপর দিয়ে বা ক্রেনের সাইডে পাওয়ার লাইন আছে, সেটা ক্রেনের জন্য মারাত্মক বিপজ্জনক, কারণ একটু টাচ করলেই বিপদ। ইমপ্রপার রিগিং, যদি আপনি সঠিকভাবে মালামাল রিগিং না করেন তাহলেও বিপদ, কারণ মালামাল পড়ে যেতে পারে। সাসপেন্ডেড লোড, ঝুলন্ত বস্তুর নিচে
দাঁড়ানোটাই বিপদ, সেটাকে লাইন অফ ফায়ার বলা হয়। এখন আপনি রিগিং করা শেষ, আপনি কি নিচে দাঁড়াই থাকবেন? না, আপনাকে মাল থেকে মিনিমাম 3 মিটার দূরে অবস্থান করতে হবে, তারপর আপনি সিগন্যাল দিবেন। কেরেন কলাপস, আপনার কেরেনটা পড়ে যেতে পারে। কেন পড়বে? আপনি যদি আনইভেন গ্রাউন্ডে পারমিশন করেন, বা আপনি এক্সকাভেশন এরিয়া পাশে কেরেন পার্কিং করলেন, বা কোনো বিল্ডিংয়ের এরসে কেরেন পার্কিং করলেন, বা যেই ভূমিতে কেরেন পার্কিং করছেন সেটা শক্ত ভূমি না, সেখানে ক্রেন কলাপস হতে পারে। এবং আপনি ক্রেনের যে আউটরিগার যে বের করছেন, আউটরিগারের নিচে আপনি যেখানে এইটা দিতে হয়, বোর্ডগুলো দিতে হয়, ওই প্লেটগুলো দিতে হয়, প্লেটগুলো আপনি প্রপারলি দেন নাই, তখনও ক্রেন কলাপস হইতে পারে। আবার ওভারলোড নিলে ক্রেন কলাপস হইতে পারে, বিভিন্ন কিছু আছে। ফল অফ লোড, মালটা পড়ে যেতে পারে, যেটা লিফটিং করতেছেন সেইটা কেন পড়বে? যদি আপনি প্রপারলি রিগিং না করেন অথবা কোনো ড্যামেজ লিফটিং গিয়ার ব্যবহার করেন। ড্যামেজ টুলস অ্যান্ড ট্যাকেলস, এইটাও বিপদ। তার মানে ড্যামেজ টুলস, যে লিফটিং গিয়ার ড্যামেজ বা ট্যাকেল যদি ব্যবহার করেন তাহলে বিপদ হতে পারে। আনকন্ট্রোল মুভমেন্ট, নিয়ন্ত্রণহীনভাবে যদি আপনি মুভমেন্ট করান ক্রেন, যেমন আপনি যখন ক্রেন সুইং দিতে বলবেন, তাকে সুইং দিতে বলতে হবে স্লোলি সুইং। উনি যদি তাড়াতাড়ি সুইং দেয় তাহলে একটা বিপদ ঘটতেই পারে। মেকানিক্যাল ফেইলার, ক্রেন একটা যান্ত্রিক জিনিস, এটা একটা ত্রুটি দেখা দিতেই পারে, তাহলে এইগুলো মুখস্থ রাখতে হবে। তারপর কি আছে? সাম ইম্পর্ট্যান্ট শর্ট নেম, কিছু গুরুত্বপূর্ণ শর্ট নেম আছে এখানে, দেখেন। পিপিই, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, ব্যক্তিগত সুরক্ষাকারী সরঞ্জাম। এগুলো কি কি? হেলমেট, সেফটি ভেস্ট, সেফটি শু, হ্যান্ড গ্লোভস, সেফটি গগলস, ফুল বডি হার্নেস, এয়ার প্লাগ, এয়ার মাপস, ইটিসি, আরও অনেক আছে। টিবিএম, টুল বক্স মিটিং, কাজের পূর্বে একটা মিটিং হয়, যেই মিটিংয়ের প্রতিনিধিত্ব করবে সেফটি পার্সোনালরা, এবং ওই মিটিংয়ে আপনার কোম্পানির সবাই হাজির থাকবে, ম্যানেজার, পিএম, ডিপিএম, সিএম, সবাই হাজির থাকবে, ওয়ার্কার পর্যন্ত, সুপারভাইজার। ওই মিটিংয়ে প্রতিদিন এক একটা সেফটি টপিকস নিয়ে আলোচনা হবে, সেটাকে বলা হয় টিবিএম। তারপর আছে পিটিটি, প্রি টাস্ক টক, কাজের পূর্বে একটা মিটিং হবে, সেই মিটিংটার প্রতিনিধিত্ব করবে আপনার যিনি সুপারভাইজার থাকবেন, লিফটিং সুপারভাইজার, তিনি কাজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করবে যে আপনার কী কী কাজ, সেটাকে বলা হয় পিটিটি। পিটিডাব্লিউ, পারমিট টু ওয়ার্ক, এক কথায় কাজের অনুমোদনপত্র, একটা পেজ থাকবে, সেই একটা কাগজ থাকবে, সেই কাগজে 3টা পৃষ্ঠা থাকবে, একটা পৃষ্ঠা হলো সাদা, একটা পৃষ্ঠা হলো হলুদ, আর একটা পৃষ্ঠা হলো সবুজ। এই 3 পেজের একটা পারমিট থাকবে, ওই পারমিটে আপনি কোথায় কোথায় কী কাজ করবেন, কোন লোকেশনে কাজ করবেন, ওটা লিখিত থাকবে। আপনার যেই লোকেশনে পারমিট, আপনাকে সেই লোকেশনে কাজ করতে হবে। যেখানে পারমিট না থাকবে সেখানে কাজ করা যাবে না, এক কথায় নো পারমিট নো ওয়ার্ক। জেএসএ, জব সেফটি অ্যানালাইসিস, কাজের যে বিশ্লেষণ বা বিষয় বিবরণী, সেইটা নিয়ে একটা কথোপকথন সবার মাঝে থাকতে হবে, যে এখানে এই কাজটা করব, এই কাজে কি বিপদ আছে, এই বিপদগুলো চিহ্নিত করছি কিনা, এবং এই বিপদগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আমি কি কি পদক্ষেপ নিয়েছি, সেফটি প্রিকশন কি কি নিছি, সেগুলো। এসডাব্লিউএল, সেফ ওয়ার্কিং লোড, নিরাপদে কতটুকু ওজন নিতে পারবেন সেইটার সাংকেতিক চিহ্ন হলো এসডাব্লিউএল। এইটা লেখা থাকবে হলো ক্রেনের মেইন হুকে বা সিঙ্গেল হুকে, যে এতটুকু মাল লিফটিং করতে পারবেন। ডাব্লিউএলএল, ওয়ার্কিং লোড লিমিট, কতটুকু মাল লিফটিং করতে পারবে ওই ক্রেনের ধারণ ক্ষমতা, সেইটার সাংকেতিক চিহ্ন। ওটার গায়ে লেখা থাকবে ডাব্লিউএলএল এত টন, আবার সিলিংয়ের গায়েও লেখা থাকবে ডাব্লিউএলএল এত টন, আবার শ্যাকেলের গায়েও লেখা থাকবে ডাব্লিউএলএল এত টন, মানে প্রত্যেকটা টুলসে ডাব্লিউএলএল লেখা থাকবে, মানে তার ধারণ ক্ষমতা। ডাব্লিউওএল, ওয়েট অফ লোড, মালের ওজন কতটুকু সেটার সাংকেতিক চিহ্ন ডাব্লিউওএল। এলওএ, লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট, আপনার কাজের আগে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন না, যেটা মানে কাজে জয়েন দেবেন সেটার জন্য একটা লেটার পাবেন, সেটাকে বলা হয় অ্যাপয়েন্টমেন্ট। সিএএ, কোম্পানি অ্যাসেম্বল এরিয়া, প্রত্যেকটা কোম্পানির একটা অ্যাসেম্বল এরিয়া থাকবেই। অ্যাসেম্বল এরিয়াটা কোনটা? একটা নিরাপদ জায়গা, যেখানে ধরেন একটা কোম্পানি যদি কোনো বিপদ আপদ হয়, সবাই গিয়া যেখানে জড়ো হবে এবং কাউন্টিং করবে, সেই জায়গাটার নাম হলো কোম্পানি অ্যাসেম্বল এরিয়া, সেটাকে সংক্ষেপে বলা হয় সিএএ। এলএমআই, লোড মোমেন্ট ইন্ডিকেটর, আপনার কতটুকু লোড নিতে পারবেন সেটা ইন্ডিকেট করবে। ক্রেন অপারেটর সামনে একটা মনিটর থাকবে, যখনই লোডটা ধরবে তখনই মনিটর উঠে আসবে যে মালটার ওজন এতটুকু আছে, লিফটিং করা যাবে কি যাবে না, তখন লিফটিং বা সুপারভাইজার এবং ক্রেন অপারেটর দেখে বুঝে নেবে। এবং ক্রেনের গায়েও একটা লাইট থাকবে, লাল, সবুজ, হলুদ, এটা সংকেত দিবে।
এসডব্লিউপি সেফ ওয়ার্ক প্রসিডিওর, একটা নিরাপদে কাজ করার পদ্ধতি থাকে প্রত্যেকটা কোম্পানির, ওই পদ্ধতিতে আপনাকে কাজগুলো করতে হবে। এসএলআই সেফ লোড ইন্ডিকেটর, এইটা আর এলএমআই একই। তারপর আছে কি টিপিআই থার্ড পার্টি ইন্সপেকশন, ওই যে ক্রেনগুলো ইন্সপেকশন করার জন্য একটা স্পেশাল কোম্পানি আসবে যারা নাকি ক্রেনটা ইন্সপেকশন করবে এবং বলে দেবে যে কোথাও কোনো সমস্যা আছে কিনা, এবং সমস্যা দেখার পর ওইটাকে একটা সার্টিফিকেট দিয়ে যাবে 1 বছরের জন্য, যে 1 বছর এটা নিরাপদ আছে, কাজ করতে পারবেন, সেটাকে সেই কোম্পানিটাকে বলা হয় টিপিআই থার্ড পার্টি ইন্সপেকশন। তারপরে সিওজি সেন্টার অফ গ্র্যাভিটি, ডিগ্রি সিলিং কর্নার, যখন একটা মাল লিফটিং করতেছেন, যেমন ধরেন আপনি বিডেল হিচ দিতেছেন বা চোকার হিচ দিতেছেন বা বাস্কেট হিচ দিতেছেন, তখন একটা কর্নার তৈরি হয় 2 সিলিংয়ের কর্নারে, সেটাকে বলা হয় ডিগ্রি। এটা হতে পারে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, এরকম তো একটা ডিগ্রি হতেই পারে। আর এ রিস্ক অ্যাসেসমেন্ট, ঝুঁকি মূল্যায়ন, আপনি যে লিফটিংটা করতেছেন সেটা কি কি ঝুঁকি আছে সেটা মূল্যায়ন করছেন কিনা, এবং সেটার অ্যাগেনিস্টে আপনি কি কি পদক্ষেপ নিছেন সেগুলোর জন্য একটা পেপার থাকবে, সেটাকে বলা হয় আর এ। এলএম লিফটিং মেশিন এভরি 1 ইয়ার লেখা এখানে দেখেন, এই এভরি 1 ইয়ার মানে প্রত্যেক বছর বছর লিফটিংটাকে এই থার্ড পার্টি দ্বারা ইন্সপেকশন করাতে হবে। এলই লিফটিং ইকুইপমেন্ট এবং লিফটিং মেশিন একই কথা। লিফটিং গিয়ার, এই লিফটিং গিয়ারও কিন্তু আপনার 6 মাস পর পর ইন্সপেকশন করাতে হবে। এলএ লিফটিং অ্যাপ্লায়েন্স, লিফটিং অ্যাপ্লায়েন্স এবং লিফটিং গিয়ার একই কথা। লোড চার্টটা হলো একটা কাগজ থাকবে, প্রত্যেকটা ক্রেনের সাথে থাকতে হবে, সেই সেই কাগজ যেই ক্রেনে না থাকবে ওই ক্রেন দিয়ে লিফটিং হবে না। তার মানে এটা একটা ক্যাটালগের মতো, ওইটা দেওয়া থাকবে যে আমি কত মিটার বুম বের করলে কতটুকু ডিস্টেন্স মেনটেন করলে মাল থেকে ক্রেনের, এবং ওই সময় কতটুকু মাল মানে কত টন মাল লিফটিং করতে পারবে, সেটা নিয়ে বোঝানো হয়েছে, সেটা নিয়ে আরেকদিন একটা ক্লাস করিয়ে দেব। তারপরে রেডিয়াস ডিস্টেন্স বিটুইন সেন্টার অফ দি ক্রেন টু সেন্টার অফ দি লোড, ক্রেনের সেন্টার থেকে মালের সেন্টার পর্যন্ত দূরত্বটা সেটাকে বলা হয় রেডিয়াস। এখন ক্রেনের সেন্টার কোনটা, যেখান থেকে ক্রেনটা ঘুরে, এক কথায় সুইং সার্কেল, ওই সুইং সার্কেলের সেন্টারই হলো ক্রেনের সেন্টার, ওই সেন্টার থেকে মালের সেন্টার পর্যন্ত দূরত্ব সেটাকে বলা হয় রেডিয়াস। আশা করি সবাই বুঝতে পারছেন, যদি আরও কোনো কিছু প্রয়োজন হয় প্লিজ কমেন্ট করবেন। থ্যাংক ইউ।